হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা তৈরি করবো হচ্ছে ধনেপাতার আচার। তো শীতকাল যেহেতু এখন, আর বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তো আপনারা খুব সহজেই বাসায় এটা বানাতে পারেন আর সারা বছর জুড়ে খেতে পারেন। তো এই জন্য প্রথমে আমি এরকম 3 আটি ধনেপাতা নিয়েছি। তো 2 আটি আগে এনে রেখেছিলাম, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আচার তো একটু লাল হলে কোনো প্রবলেম নেই। আর 1 আটি আবার নতুন এনেছি, এনেছি খেয়ে ফেলছি এবার অর্ধেক, কি বলবো আর। তো এখন যে সবগুলো ধনেপাতার আর গুঁড়াগুলো ফেলে দিলাম ছুরিটা কেটে, তারপর বেছে নিলাম আর গুঁড়া টোড়া আছে কিনা, আর ময়লা টলা যে ঘাস টাস যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে ভালো করে ফ্রেশ করে 7-8 বারের মতো ধুয়ে নেব, যাতে বালি টালি যা থাকে সব সুন্দর করে পরিষ্কার করে হয়ে যায়। আর এই ফাঁকে আমি কিছুটা তেঁতুল গুলিয়ে রাখবো। এই ধনেপাতার আচারটাতে কিন্তু তেঁতুল দিতে হবে, অথবা আপনারা জলপাইও দিতে পারেন। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন না, তো তেঁতুলটা মনে করি তেঁতুলটা দিলেই হয়ে যাবে টকটা, কারণ ধনেপাতা তো এক্সট্রা কোনো টক জাতীয় কোনো ফ্লেভার নাই, এই জন্য তেঁতুলটা দিতে হবে। তো এই যে তেঁতুলটাকে আমি রেখে দিয়ে বাটিতে কিছুটা তেঁতুল রেখে দেবো, আর ভিনেগার দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর পানি ইউজ করবো না, কারণ যেহেতু ধনেপাতা থেকে অনেক পানি উঠে, আর পানি উঠলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার সারা বছর যদি খেতে চান, এভাবে ভিনেগার দিয়ে করে নেবেন। তো ভিনেগার দিয়ে আমি এটাকে ভিজিয়ে নিয়ে রাখবো কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিটের মতো। তারপর খুব সহজেই কিন্তু এই আচারটা তৈরি করা যায়, আর সারা বছর খেতে পারবেন। আর এখন আচারের জন্য মশলাগুলো ভেজে নেব। প্রথমে এই যে জিরাগুলো নিয়েছি, তো আমি এখন 1.5 চা চামচের মতো জিরা নিব, তারপর 5 ফোড়ন নিব, আর অল্প একটু মেথি নিব। তো আমি এরকম 2 চা চামচের মতো 5 ফোড়ন নিয়েছি, আর 1 চা চামচের মতো মেথি নিব। আমার কাছে মরিটা ছিল না, তো মরি দিইনি। আপনারা চাইলে কিন্তু ফ্লেভারফুল করার জন্য মরিও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আচারটা আরও বেশি ফ্লেভারফুল হয়। তো এই তো মেথি দিলাম অল্প একটু, তারপর দিয়ে দিব এটাকে ভালো করে একটু টেলে নেব। যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ একটু টেলে নেব। আবার বেশি পুড়বে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। মশলাও কিন্তু বেশি পুড়া যাবে না, অল্প একটু ভাজা ভাজা একটু দেখবেন একটু আওয়াজ হয়, তো ওই আওয়াজটা হলেই তো বন্ধ করে দেবে সাথে সাথে। তারপর ব্লেন্ড করে নেবো এটাকে ভেজে, ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তো কথা একটু বাঁচতে পারে, আপনাদের প্রবলেম হওয়ার জন্য সরি। আর মশলাটা হালকা করে ভাজার পর যে আমি হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। একটু হালকা হালকা একদম পুরো মিহি করবো না, হালকা একটু দানাদার রাখবো, তাহলে খেতে মজা লাগবে। ভাত অথবা রুটি যেটার সাথেই খান না কেন টেস্ট ভালো লাগবে। আপনি কিন্তু এভাবে আচার সারা বছরের জন্য রাখতে পারেন। যদিও এই মজার আচারটা ভাত খাওয়ার সময় একটু অথবা রুটি খাওয়ার সময় একটু একটু খেতে খেতে শেষ হয়ে যাবে, কিন্তু যদি সারা বছর রাখতে চান আর কি, তারপরে সেইভাবে সুন্দর করে রাখবেন। আর সেই টেস্টে এই সিজনে তো আর কিছুদিন পরে ধনে পাতার দাম অনেক হয়ে যাবে। তো এখন দাম কম থাকতে থাকতে এটা বানিয়ে রাখতে পারেন, আর সারা বছর উপভোগ করতে পারেন ধনে পাতার আচার। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তো যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আর এখন ধনে পাতাটাকে আমি জাস্ট সিদ্ধ দেবো, হালকা একটু লবণ দেব, যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর পরে আবার এক্সট্রা চেক করার পরে আচারটা চেক করার সময় তখন আবার লবণ দিতে হবে। তো ওই যে লবণটা দিয়ে সিদ্ধ দিব। আর ধনে পাতাতে তো অনেক পানি ওঠে, তো সিদ্ধ করার পর এটাকে ব্লেন্ড করে নেবো জাস্ট। তো বেশি আবার ইয়ে রাখবেন না, একটু অল্প একটু পানি পানি থাকতে থাকাকালীন নামিয়ে ফেলবেন, নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তো আমি গরম অবস্থা দিয়ে দিলাম, কারণ আমার ব্লেন্ডারে কোনো সমস্যা হবে না, আমার একটু ওয়াটার বেশি। তো এই জন্য যারা নর্মাল ব্লেন্ডার ইউজ করেন ঠান্ডা করে দিবেন। তো এই যে সুন্দর এটা পেস্ট করে নিয়েছি। তো আমার পেস্ট করা শেষ। আর অপর দিকে যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সরিষার তেল দিয়ে দেব। এই আচারটা যে কোনো আচারে কিন্তু সরিষার তেল দিয়ে করা হয় আর কি। তো
তো এটা তো সবাই জানে, তো এটা নতুন করে কিছু বলার নাই। তো হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা, তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন আর কয়েকটা শুকনো মরিচ এভাবে কেটে দিব। তাহলে কিন্তু এটা হালকা ঝাল ঝাল হবে, মানে খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ এভাবে কেটে দিতে পারেন সাথে, কারণ আমার যেহেতু বাচ্চারাও সাথে খাবে এই জন্য আমি আর এক্সট্রা আর বেশি মরিচ দিব না। তো দেওয়ার পর হচ্ছে এই যে সুন্দর করে এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে যেই মানে ধনিয়া পাতাটা ব্লেন্ড করেছিলাম সেই ধনিয়া পাতাটা এখন হচ্ছে দিয়ে দিব। তখন এই যে এখন হচ্ছে এই যে ব্লেন্ডারে পেস্ট করা যে ধনিয়া পাতাটা ছিল সেটা হচ্ছে অ্যাড করে দিব, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে যে তেঁতুলের পাল্পটা ছিল সেই তেঁতুলের পাল্পটা হচ্ছে অ্যাড করে দিব। তারপর দিয়ে দেবেন হচ্ছে বিট লবণ। এই আচারটা তৈরি করার সময় কিন্তু আপনার বেশি তাড়াহুড়া করা যাবে না, তো চুলার আঁচটা মানে অল্প রেখে কিন্তু আচারটা তৈরি করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে বিট লবণ, আর তারপর দিয়ে দেবো হচ্ছে চিনি। তো এটা হচ্ছে আপনার টেস্ট করে বুঝে নেবেন যে আপনারা কতটুকু খেতে চান, তো এর আন্দাজে আর কি দিয়ে নেবেন। তো দেওয়ার পর হচ্ছে এই যে আস্তে আস্তে সুন্দর করে নাড়তে নাড়তে যেমন তেলটা উপরে ভেসে উঠবে আর কালারটা সুন্দর একটা কালার হয়ে যাবে। আর এরপর হচ্ছে আপনারা 8-10 দিনের মতো সম্পূর্ণ রোদে রাখবেন। আর আপনারা যদি রোদে রাখতে না চান তারপর হচ্ছে মানে আপনি নর্মাল ফ্রিজে রাখবেন। তো এখন হচ্ছে যে মানে গুঁড়া মশলাটা ছিল সেই মশলাটা হচ্ছে অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে আধা ঘন্টার মতো হচ্ছে চুলা জাল করে নিব, যতক্ষণ অবধি মানে সুন্দর করে মানে তেলটা উপরে না আসে, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখবেন যাতে পুরো না লেগে যায়। তা এই পর্যায়ে হচ্ছে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। আর এই যে আদাটা দিতে আবার ভুলে গেছিলাম, আদা বাটা দিতে হবে। তো এই তো একটু আদা বাটা অ্যাড করে দিয়েছি, তারপরে এই জন্য হচ্ছে আর একটু জাল দিতে হয়েছে। আর অবশেষে যে ফাইনাল আমি বোতলে ভরে নিয়েছি, কতটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর এভাবে হচ্ছে রৌদ্র দেবেন আপনি 5-6 দিনের মতো, তারপর রৌদ্র দেওয়ার পরে যে কালারটা কীরকম কালো কালো হয়, আর এটা খেতে কিন্তু দারুণ। তো যারা যারা ধনিয়া পাতার আচার না তৈরি করেছেন এভাবে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ।